টোটালি যে মানুষগুলো আছেন, আমরা এখানে দুইটা কাজ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? অগ্নিঝরা মার্চ নাকি মহান স্বাধীনতা দিবস? আমি প্রথমেই পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বিশ্ব সেরা বাগ্মী, আধুনিক স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে সম্মান জানাচ্ছি। আমাদের আজকের আধুনিক ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনাকে। পাশাপাশি এই মহান স্বাধীনতার দিনে এসে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের, যাদের ত্যাগ, যাদের জীবন রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় দাঁড়িয়েই স্বাধীনভাবে কথা বলছি। পাশাপাশি শ্রদ্ধা জানাচ্ছি সেই মুক্তিযোদ্ধাদের যারা যুদ্ধাহত হয়ে আজকের দিনেও আমাদের মাঝে জীবিত আছেন, যাদের ত্যাগের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই মহান মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করছি, পাশাপাশি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি আমি সম্মানের সাথে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আগত আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব আলামিন প্রধান স্যার। পাশাপাশি আমি শ্রদ্ধার সাথে সম্মান জানাচ্ছি আমাদের মান্যবর সিইও স্যার জনাব আব্দুল মতিন মামা, আমাদের সবার মামা। পাশাপাশি সম্মানিত 7 স্টার সারা বাংলাদেশ থেকে আজকে আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত এবং সৌন্দর্য বর্ধনের জন্য এগিয়ে এসেছেন। পাশাপাশি এই যশোর তথা আমি এটাকে বলি সবসময়, দুটা বিভাগে আমি গেলে আশ্চর্য হই। আমার কাছে মনে হয় যে একটা বিশাল ভুল হয়েছে কোথাও যেন। যেমন আমি যদি উত্তরবঙ্গ যাই, বগুড়াতে যাই, আমার কাছে আশ্চর্য লাগে বগুড়া কেন বিভাগ হলো না। ঠিক তেমনি আমি যখন দক্ষিণবঙ্গে আসি, আমার কাছে আশ্চর্য লাগে যে এই যশোর কেন বিভাগ হলো না। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক এলাকা যেটাকে বলা হয় এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এলাকা যেটাকে বলা হয়, সেই যশোরে দাঁড়িয়ে কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি আজকে এখানে আমার জানা মতো অসংখ্য নেটওয়ার্কার আছে যারা দীর্ঘ 15 বছর 20 বছর ধরে এই জগতের সাথে জড়িত আছেন, কিন্তু নিজেদের যে টার্গেট, সেই টার্গেটটা আপনারা ফিল আপ করতে পারেননি। আমি যতটুকু জানি বা আমার স্মরণে যতটুকু আছে, এই যশোরে গাড়িয়াচিপার মাত্র 2 জন ব্যক্তি রয়েছেন যারা অতীতে কোনো না কোনো কোম্পানি থেকে গাড়ি অ্যাচিভ করেছেন, মাত্র 2টো গাড়ি। এই 1998 সাল থেকে বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং এর পদযাত্রা শুরু। সেই ধারাবাহিকতায় আজকে 2021 সালে এসে মাত্র 2টা গাড়ি অ্যাচিভ হয়েছে। কোথায়? যশোরে। তাহলে কত বছর হলো? 23 বছর। দীর্ঘ 23 বছরে অ্যাচিভমেন্ট মাত্র 2টা গাড়ি, নাকি? কিন্তু সবচেয়ে মজার বিষয় কোথায় জানেন? আমরা গর্বিত কোথায়? আমরা গর্বিত এই কারণেই যে যশোরের মানুষদের যোগ্যতা ছিল, বা যাদের প্রতিষ্ঠানে ছিল তাদের দেওয়ার যোগ্যতা ছিল না। সেটা আমরা প্রমাণ করেছি, কারণ মাত্র 9 মাসের কোম্পানি 4টা গাড়ি অলরেডি দিয়ে ফেলেছে এখানে। 9 মাসের কোম্পানি। 23 বছর তো দূরের কথা, বাকি 23 মাসে কি ঘটবে বুঝতেই পারছেন? কি হবে বোঝা যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে। আমরা আগামী 23 মাসে 10টা গাড়ি অ্যাচিভ করে দেখাই দিব যে এটা সম্ভব। কি ঠিক বলেছি কিনা? আমরা কি প্রস্তুত? প্রস্তুত। যাই হোক, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস বর্তমান এসপিসি গ্রুপ, ক্লিয়ার কিনা? আমরা যখন ভয় পাচ্ছি, কিছু লোক হীনমন্যতায় ভুগছি, কিছু লোক ইগো প্রবলেমে আছি, কেউ ভয়ে আছি, আসলে যে ঝড় গেল, বিশাল ঝড় থেমে কোম্পানি আবার ওভারকাম করলো, ওভারকাম করে কোম্পানি কন্টিনিউ করছে। আগামী 2 দিন পরে যদি আবার প্রবলেম হয়, যাক ভাবে একটু ধীরে স্থিরে আগাই, নাকি? অনেকে ভয় পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ভয়টা কিসে নিয়ে পাওয়া? প্রশ্ন হচ্ছে আজ পর্যন্ত কাউকে বনের বাঘে খায়নি, যতজনকে খেয়েছে মনের বাঘে খেয়েছে। কে খেয়েছে? মনের বাঘে খেয়েছে। বনের বাঘে কাউকে আজ পর্যন্ত খেতে পারেনি। তা আমরা যারা আছি এই হীনমন্যতায় ভুগছি, তারা মনের বাঘের ভয়ে ভুগছি, ঠিক কি না? এখন প্রশ্ন হচ্ছে আপনার কমন সেন্স থাকা উচিত,
কমন সেন্স থেকে নিজেকে আগে প্রশ্ন করেন। বাংলাদেশের ইতিহাসে যে ঝড় আমাদের উপর দিয়ে গিয়েছে, এই ঝড় ওভারকাম করে সফলভাবে সাকসেসফুলি যে কোম্পানিটি আজকে আবার নতুন করে মার্চ করে যাচ্ছে, সেই কোম্পানির এর থেকে আর বড় কি ঝড় উঠতে পারে? বাংলাদেশে কি এর আগে কোনো এত বড় ঝড় এসেছিল? আসেনি। তাইলে বাকি ঝড় যেগুলো আসবে সেগুলো অনেকটা ছোটখাটো, যেটা সামাল দেওয়ার মতো অ্যাবিলিটি রয়েছে আল্লাহর রহমতে, নাকি? কেউ ভয় পেয়ে ঘরে বসে আছি, কেউ অবজার্ভ করছি, দেখি না, আরো কয়েকদিন যাক, আরো কিছুদিন এগিয়ে যাক, আরো 6 মাস পরে ভালোভাবে শুরু করব, আরো 1 বছর পরে ভালোভাবে শুরু করব। বিশ্বাস করেন আর নাই করেন, যেদিন আপনি শুরু করবেন সেদিন আপনার চাচাতো ভাই হচ্ছে মিনিস্টার, খালাতো ভাই হচ্ছে মিনিস্টার, ফুফাতো ভাই হচ্ছে মিনিস্টার। কাকে দিয়ে শুরু করবেন? কারণ আপনার শুরু করার ব্যক্তিটাই তো থাকবে না। আপনাকে যাইতে হবে অ্যামাজন জঙ্গলে খোঁজার জন্য, কারণ ওদের কাছে যাইতে আমাদের সময় লাগবে। শুধু অ্যামাজন জঙ্গলে যাইতে সময় লাগবে, কারণ দুর্গম জায়গা তো। তার বলে অ্যামাজন ছাড়া ওয়ার্ল্ডের এমন কোনো জায়গা আর খালি থাকবে না যেখানে এসপিসি মেসেজ পৌঁছাবে না। কি বলেন? তাহলে আপনি কখন শুরু করবেন? আপনাকে সিদ্ধান্তটা আজকে এখনই নিতে হবে। আজকে একটা চমৎকার দিন, নাকি? কেমন চমৎকার দিন দেখেন, কালকে স্বাধীনতা দিবস গেল, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করেছি। আর আজকে তার পরের দিন এসে যশোরের সুবর্ণ জয়ন্তী উদ্ভাবন করছি এসপিসি ওয়ার্ল্ডের মাধ্যমে। প্রশ্ন হচ্ছে, আগে পারিনি তাই বলে কি পারবো না? কি বলেন? তাই বলে কি পারবো না? আগে পারিনি। কেন পারিনি? আমার ইচ্ছার কোনো ত্রুটি ছিল না, স্বপ্ন দেখতে কম দেখি নাই, পরিশ্রম করতেও কম করি নাই, সবই করেছি। শুধু প্রবলেম ছিল ভুল প্ল্যাটফর্মে করেছি। কোথায় করেছি? ভুল প্ল্যাটফর্মে করেছি, যেখানে যোগ্যতার মূল্যায়ন দেওয়া যায়নি, যেখানে পরিশ্রমের মূল্যায়ন দেওয়া যায়নি, যেখানে চাওয়া এবং পাওয়ার মধ্যে সামঞ্জস্যতা ছিল না, কারণ সেখানে ছিল শুধু স্বার্থপরতা। সেখানে কি ছিল? স্বার্থপরতা। আজকে আমরা যদি বুঝতে পারি, জানতে পারি, রিয়েলাইজ করতে পারি, তাহলে আমরা অন্তত এতটুকু জানি যে কোম্পানি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। আপনি একটু দেখেন, আমার প্রিভিয়াস টাইমটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে না। আপনি মূল্যায়ন করেন ফেব্রুয়ারি 10 তারিখ। ফেব্রুয়ারি 10 তারিখে কোম্পানি পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু করেছে। যদিও আমরা অনেকে ভুল মেসেজ দিয়ে থাকি, এসপিসি বন্ধ হয়ে গিয়েছিল, আবার চালু হয়েছে। এসপিসি যদি বন্ধ হয়ে যেত আজকে আপনি এখানে বসতে পারতেন না। এসপিসি বন্ধ হয় নাই। এসপিসি বন্ধ হয় নাই, একটা দুর্যোগময় পরিস্থিতিতে থমকে ছিল, বন্ধ হয়ে যায় নাই। ক্লিয়ার কিনা স্যার? আমার আদার্স কাজ চলমান ছিল। কোম্পানি কার্যক্রম যদি চলমান না হতো, কোম্পানি কিভাবে 10 তারিখে সগৌরবে আবার পদযাত্রা শুরু করলো ব্যাপক ফোর্সের মাধ্যমে? ক্লিয়ার? সকল প্রতিষ্ঠান সুযোগ খোঁজে, কিভাবে সুযোগ পেলেই মানুষকে বঞ্চিত করা যায়, কিভাবে না দিয়ে বাঁচা যায়, কিভাবে নিজের পকেট পুরানো যায়, কিভাবে ব্যাংক ব্যালেন্স ভালো করা যায়। আর এসপিসি 10 তারিখে ওপেন করার আগে সিদ্ধান্ত নিয়েছে পিছনের পেন্ডিং উইথড্র আমরা ক্লিয়ার করে ফেলবো। সিদ্ধান্ত নিয়েছে পিছনের জেনারেশন বোনাস যেগুলো পেন্ডিং ছিল সেগুলো আগে ক্লিয়ার করে ফেলবো। অর্থাৎ আমি আগে নিজেকে দেনামুক্ত করে ফেলবো যে আমার কাছে আর কি প্রাপ্য নাই। 10 তারিখের আগে যেমন কথা তেমন কাজ। কোম্পানি উইথড্র এবং জেনারেশন বোনাস থেকে শুরু করে প্রত্যেকটা লিডারের যত প্রাপ্তি ছিল একসাথে সব ক্লিয়ার করে দিয়ে 10 তারিখে সগৌরবে শুরু করেছে। এখান থেকেই তো আপনি কোম্পানিকে মূল্যায়ন করতে পারেন। কারণ বাংলাদেশে অতীতে দেখেছি সামান্যতম একটু এদিক সেদিক হলে, হরতাল হলে, অবরোধ হলে, যে কোনো প্রতিবন্ধকতা আসলে কোম্পানি উসিলা দিয়ে বলে, ভাই বিশাল একটা সমস্যা ছিল, 3 মাস পরে নিয়েন, সমস্যা নাই, চলমানটা ঠিক থাকুক, পিছনের গুলা আপনাকে পরে দিব। ঠিক কিনা? আর আমরা কি বলছি, আগে পিছনেরটা ক্লিয়ার আপনি আমার কাছে পান, এই কথাটা যাতে না বলতে পারেন, কারণ আমি আমারটা আগে ক্লিয়ার করে ফেলবো। এরপরও কি ভয় থাকতে পারে? এরপরেও কি ইগো প্রবলেম থাকতে পারে? এরপরও কি হীনমন্যতা থাকতে পারে?
যদি থাকে কিছু করার নাই, কপালটা আপনার খারাপ। কারণ এতগুলা গাড়ি আসবে, এগুলা চালানোর জন্য ড্রাইভার লাগবে না ভাই? এখন কেউ কেউ যদি ভয় পেয়ে পিছে পড়ে না থাকে, ওই 7 স্টারদের গাড়িগুলো চালাবে কে ভাই? সবাই 7 স্টার হয়ে গেলে গাড়ি ড্রাইভারে তো খুঁজে পাওয়া যাবে না। তো কিছু লোকে ভয় পেয়ে পিছনে থাকে, এটা আমরাও চাই। কালকে আমাদের 7 স্টাররা গল্প করছিল হোটেলে, স্যার আমাদের স্বপ্ন এই যশোরে একটা চমৎকার ভিলা করব। কি করবে? ভিলা করবে। আচ্ছা, একটা চমৎকার ভিলা, একজন 7 স্টার কোটি টাকা ইনকাম করবে, তার কি সিকিউরিটি প্রয়োজন আছে না? এই সিকিউরিটি গার্ডটা কে হবে? বাসার একটা দারোয়ান লাগবে। দারোয়ানটা কে হবে? বাসাতে কাজের লোক লাগবে, সে কে হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে বডিগার্ড লাগবে, সেটা কে হবে? তো যার কারণে আমরাও চাই কিছু লোক ভয় পেয়ে না আসুক, ওরা থেকে যাক, কারণ ওরা চাকরি করবে। ক্লিয়ার কিনা স্যার? এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন দলে যাব। আমি গাড়ির মালিক হয়ে অন্যকে গাড়ি ড্রাইভ করার সুযোগ দিব, না নিজেই অন্য সাকসেসফুল ব্যক্তির গাড়ি ড্রাইভ করব? কোনটা করব? গাড়ি মালিক হবো। গাড়ির মালিক হবো। তাহলে কি আর ভয় থাকার কথা? না। তাহলে হীনমন্যতা থাকবে, Yes, no. টেনশন থাকবে, অপেক্ষা করতে হবে। দেখি ওই গানের মতো চেয়ে চেয়ে দেখলাম তুমি নিয়ে গেলে, আমার বলার কিছু ছিল না। কি বলেন? অনেকেই আছেন, শুরু করেছিলেন শাহাবুদ্দিন ভাইয়ের সাথে, শুরু করেছিলেন মাসুম বিল্লার সাথে, শুরু করেছিলেন আমাদের আতাউর মামুন ভাইয়ের সাথে, শুরু করেছিলেন মুন্নার সাথে। এখন মুন্নাকে নিয়ে একটু বলি। মুন্না গিয়ে যখন ইনভাইট করলো, প্রথমে আবেগের ঠেলায় জয়েন করে ফেলছে, এরপরে ইগো প্রবলেমে আছে। আমি তো মুন্নার থেকে বয়সে বড়, এই পিচ্চি ছেলের টিমে কাজ করব, তাকে কিছু একটা করে দেখাক, তারপরে সিদ্ধান্ত নিব কি করা যায়। ছেলেটা তো খুব ছোট নাকি? এখন দেখতে দেখতে মুন্না ঠিকই তার নির্দিষ্ট টার্গেট অর্জন করে ফেলেছে, উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গিয়েছে, গাড়িও অ্যাচিভ করে ফেলেছে। আর চা দোকানে বসে বসে যখন দেখবে মুন্না গাড়ি নিয়ে যাচ্ছে, কি গাড়ি? হুন্ডা ভেজেল, বাংলাদেশে একটা লাক্সারিয়াস গাড়ি, যে গাড়ি থেকে নামলে যে কোনো লোকে মনে করে কোনো শিল্পপতি অথবা কোনো একজন রাজনীতিবিদ নেমেছে, ঠিক কিনা? তখন গান গাইবে মমতাজের গান, ঠিক আছে। মুন্না গাড়ি নিয়ে যায় আর আমার বুক ফেটে যায় নাকি? এখন প্রশ্ন হচ্ছে, এটা রিয়েলিটি, যদিও মজা, বাট আমরা মজা করছি, মজার ছলে আমরা কথা বলছি, বাট এটা রিয়েলিটি। কারণ আমারও এই জগতে 20 বছরের পদচারণা, ঠিক কিনা? এই পদচারণার সাথে অনেককেই নিয়েছিলাম, বাট অনেকেই আফসোস যে আমাদেরকে ছোট মনে করে বা আমাদেরকে অযোগ্য মনে করে, আমাদের বয়স কম মনে করে আমাদের সাথে পথ চলেনি। আজকে কিন্তু তারা ঠিকই ওই মমতাজের গানে গাইতেছে, কারণ আমিও 33 লাখ টাকা দামের গাড়ি মেনটেন করি কন্টিনিউ। ক্লিয়ার কিনা স্যার? এখন প্রশ্ন হচ্ছে সাকসেসটা আছে কার? সাকসেসটা কিভাবে হয়? সাকসেসের কিটা কি, এটা কি আমরা জানতে চাই? সাকসেসের প্রথম কি? মোবাইলের ভিডিও করা বন্ধ করেন।